3:58 one male person coming out from the left side of the camera and move towards identified right side of the camera, moving slowly by pressing upon his feet. যেখানে সঞ্জয় রায় 4:03 ঢুকেছে, 3:58 এই স্লো মুভমেন্টটাকে এখানে সিবিআই ক্লিয়ারলি লিখেছে কুড নট বি আইডেন্টিফাইড। কেন আপনি আইডেন্টিফাই করেননি? একটা ব্যাপার বুঝতে হবে যে একটা সঞ্জয় রায়ের জন্য তারা এভিডেন্স কেন ট্যাম্পার করবে, কেন 14 তারিখে এই অতীন ঘোষের নাম জড়িয়ে যাবে, তার নেতৃত্বে এইরকম ধরনের ভ্যান্ডালিজম করবে এবং স্লিপ স্টাডি রুম সেইটাকে ভেঙে দেওয়া হবে, সেখানে আমাদের ডাক্তাররা পর্যন্ত সাইন করবে, তখনকার হেলথ সেক্রেটারি সাইন করবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তো এটা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু এটা বড় মাথা বাঁচানোর জন্যই এটা করা হয়েছিল এবং প্রবাবলি এই বড় মাথাটা হচ্ছে, এটাও তো হতে পারে যে অভয়কে অন্য জায়গা থেকে 8তলার রুম থেকে ওটি কমপ্লেক্সের রুম থেকে আর্থোস্কোপি রুম থেকে মার্ডার করে নিয়ে 4তলায় ডাম্পিং করা হয়েছে, এটা হতেই পারে। এখন যেটা একটা ভিডিও এই জর্জ জালান সাহেব মহাশয় যিনি দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে সঞ্জয় রায় বলছে আপ তো চলে যাওগে, মানে আপনি তো চলে যাবেন, এরপরে আমার সাথে কি হবে। তো ফ্যাক্ট হচ্ছে তিনি সইও করতে চাইছেন, তাকে করতে দেওয়া হচ্ছে না, তাকে বাধা দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। তারপরে স্লিপ স্টাডি রুমে হেলথ সেক্রেটারি কেন অর্ডার করলো, সন্দীপ ঘোষ এবং সমস্ত ডাক্তাররা সাইন করলো কেন, এবং আমার জুনিয়রদের যারা জুনিয়র ডাক্তাররা সাইন করেছে, আমি আজও অনেকবার বিভিন্ন গ্রুপে জানতে চেষ্টা করেছি এর জন্য ডাক্তাররা আমার উপরে ক্ষিপ্ত, এবং আমি বারবার বলেছি, তখন বলছে আমরা সিবিআই অফিসে জবাব দিয়েছি। আমি সিবিআই অফিসে কি জবাব দিয়েছো? তুমি একটা ক্রাইম, তোমরা তো কেউ বাচ্চা খোকা নাও, সবাই 18 বছর পার করে গেছো, তোমরা কোয়ালিফাইড ডক্টর এবং আমার থেকে বেশি কোয়ালিফাইড আমি মনে করি, তোমরা ক্রাইম সিন ভাঙতে কেন সই করলে? সঠিক বিচারের জন্য সঞ্জয় রায়েরও কিন্তু আইনজীবী পাওয়া উচিত, এবং এখানে যেখানে এত কনফিউশন রয়েছে, সেক্ষেত্রে জর্জ জালান বা যদি কবিতা সরকারও হন, তাদেরকে সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া উচিত, এবং সেন্ট্রাল সিকিউরিটি শুধু দেয়া নয়, সঞ্জয় রায় যে অভিযোগ করছে যে ওকালতনামায় তাকে সাইন করতে দেওয়া হচ্ছে না এবং তার উপরে বিভিন্ন টর্চার করা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাকেও কিন্তু যাতে এই আইনজীবী ফুল নিরাপত্তা পেয়ে সঞ্জয় রায়ের ওকালতনামায় সাইন করতে পারে এবং সঞ্জয় রায়কে যাতে সে পূর্ণ সাপোর্ট দিতে পারে এবং কোর্টে যাতে রিপ্রেজেন্ট করতে পারে। কারণ সেই সময় শিয়ালদা কোর্টে দেখেছি যে কলকাতা পুলিশের অফিসাররা টিন বাজাতো যখন সঞ্জয় রায় কিছু বলতে যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অভয়ার ভিসেরার নমুনা নষ্ট হয়েছিল। আরজিকর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য এবার সামনে এলো। আরজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় একাধিক নথি এবং তথ্য প্রমাণ বিকৃত করার অভিযোগ বারংবার সরব হয়েছে আপনি নিহত সেই চিকিৎসকের বাবা, মা, তার পরিবার, তার পরিজন। আপনি তো একদম প্রথম সারির মানুষগুলোর মধ্যে একজন যিনি বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং খুবই মানে সুচারু পদ্ধতিতে। আবার এবারে এক ফরেন্সিক আধিকারিকের গলাতেও একই অভিযোগের সুর। তার দাবি রাজ্য ফরেন্সিক ল্যাবেই নাকি অভয়ার দেহের নমুনা নষ্ট করা হয়েছে, আর সে কাজ করার নির্দেশ নাকি দিয়েছিলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়ার বাবাকে একথা উল্লেখ করে চিঠি দিয়েছেন ওই ফরেন্সিক আধিকারিক। কি বল? দেখুন, এই যে চিঠিটার কথা বলছেন, তার আগে দেখবেন যে আমি বেশ কিছুদিন ধরে খুব কনফিডেন্সের সাথেই বলেছিলাম যে স্যাম্পেল ট্যাম্পারিং হয়েছে। তার কারণটা হচ্ছে এই বিশেষ চিঠি, আর এই চিঠিটা আমার কাছেও ছিল। তো চিঠিতে ক্লিয়ারলি 3জন ফরেন্সিক আধিকারিক যারা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বেলগাছিয়াতে আছে তাদের দিকে অভিযোগটা করেছে, এবং শুধু যে অভয়ার স্যাম্পেল চেঞ্জ করা যে তা নয়, এবং গত 10 বছর ধরে শতাধিক সিপিআইএম এবং বিজেপি কর্মীরা তাদেরও কিন্তু স্যাম্পেল, যারা ভিকটিম বা অভিযুক্ত, তাদেরকে কিন্তু হ্যারেস করার জন্য এটা স্যাম্পেলগুলো ট্যাম্পারিং করা হতো, এবং সেই স্যাম্পেল ট্যাম্পারিং করতো বিশেষ 3জন লোক। তার নাম আছে কিন্তু নামগুলো আমি বলছি না। এবং যিনি এই চিঠি স্বার্থে বলছেন না, কি কারণ নামগুলো? হ্যাঁ, অবশ্যই আমি কোনো নামগুলো, যেহেতু আমার কাছে চিঠিটা আছে বলে আমি নামগুলো আগে থেকেই জানি এবং সেই কনফিডেন্সের সাথেই বলছি। এবার আপনি বলতে পারেন যে একজন অভিযোগ করলো আর আপনি সেটা বিশ্বাস করে নিলেন। না, দেখুন, সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছিল, সেই স্ট্যাটাস রিপোর্টে সিবিআই নিজে বলেছে 9 তারিখে পোস্টমর্টেম হয়েছে এবং 12 তারিখ পর্যন্ত আরজি করেন মর্চুয়ারিতে এই স্যাম্পেল, অভয়ার স্যাম্পেল রাখা ছিল, এবং 13 তারিখে সেই স্যাম্পেল কিন্তু লাস্টে ফরওয়ার্ড করা হয় এফএসএল এ। এবার কথা হলো যে কলকাতা পুলিশ এত ডিলে করলো কেন? নো কজেন্ট এক্সপ্লেনেশন ডান বাই দ্য কলকাতা পুলিশ টু সিবিআই। এই জায়গায় কলকাতা পুলিশ কি করছিল? মর্চুয়ারিতে স্যাম্পেল দিয়ে তার ট্যাম্পারিং করছিল, বা দেখা যাচ্ছে বেলগাছিয়া ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে সেই স্যাম্পেল ট্যাম্পারিং করে তারপর মর্চুয়ারিতে রাখা হয়েছে এবং পরবর্তীকালে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির হাতে এটা তুলে দেওয়া হয়েছে। এবং আমি এটুকু শিওর, এই যে 3 দিন স্যাম্পেল আটকে রাখার এর কিন্তু কোনো কারণ অন্তত নেই, এবং এরকম একটা হাই প্রোফাইল কেসে কি করে স্যাম্পেল
আরজি করের মর্চুয়ারিতে 3 দিন পড়ে থাকলো। এই জন্য আমি কনফিডেন্সের সাথে বলছি এই লেটারের লিঙ্ক কিন্তু এর সাথে আছে, এবং এই নির্দেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জি বা অভয়ের ক্ষেত্রে, এবং এর আগেও যেগুলো হয়েছিল সেগুলো হচ্ছে মমতা ব্যানার্জি এবং টিএমসি নেতৃত্বে। এবং যে 3 জনের নাম এসছে, আমি বেলগাছিয়াতে খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, 3জন এদের নাম শুনেই ভয় পেয়ে গেছিল। আমি জানি না যে সেই লোকগুলো অথেন্টিক হতে পারে এবং তারা খুব ভয়ঙ্কর পাওয়ারফুল লোক হতে পারে, কিন্তু যিনি অভিযোগ করেছেন, যে চিঠিটা পাঠিয়েছেন, তার নামটাও এবং অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু আমি ভেরিফাই করার চেষ্টা করিনি, কারণ এগুলো অনেক বড় র্যাকেট। এবং দেখুন, শুধুমাত্র যে অভয়া কেসের সাথে জুড়ে আছে তা কিন্তু নয়, বিগত কিছু বছর হয়তো দেখা যাচ্ছে যে কোর্টে কনভিক্টেড হয়ে গেছে, বা দেখা যাচ্ছে তার হয়ে মানে একটা ভার্ডিক্ট বেরিয়ে গেছে, সেই রকম জায়গায় বিভিন্ন বিজেপি এবং সিপিআইএম কর্মী অলসো তাদের স্যাম্পেলগুলো নিয়ে ট্যাম্পারিং করা হয়েছে। তাহলে কিন্তু এটা বিরাট বড় কেস, এই ধরনের কেস। এবং এই চিঠিটা আগেও হয়তো বের করে দেওয়া যেত, কিন্তু এটা ভোটের আগে হলে রাজ্যে যে কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারতো। সেক্ষেত্রে এই চিঠিটা কিন্তু যেমন কাকুও আগে থেকে, মানে অভয়ের বাবা মাও আগে থেকে বলেনি, বা আমি এটা বলিনি, আজকে যেটা সংবাদ মাধ্যম থ্রু বেরিয়ে এসছে, তারপরে আমি ব্যাপারটাকে হয়তো এইটা নিয়ে বলছি, কিন্তু এর আগে আমাদের কাছে এসে গেছিল। কিন্তু রাজ্যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা কখনোই চাইনি, কারণ এইটা কিন্তু একটা বড় ধরনের তদন্ত, এটা শুধু অভয়া তদন্তে আটকে থাকলো না, এবার কিন্তু রাজ্যে ঘটে যাওয়া ফরেন্সিক্স, এই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ওই 3টে পার্সনের অথেন্টিসিটি, এক্স এমপ্লয় যিনি এই চিঠিটা দিয়েছেন তার অথেন্টিসিটি বের করতে হবে, এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে যে দুর্নীতি হয়েছিল কিনা, এবং সেই দুর্নীতি যদি হয় তার তদন্ত কিন্তু বিরাট বড়, কারণ স্যাম্পেল ট্যাম্পারিং করা, তার সাথে কেমিক্যাল মিক্স করা, বা দেখা যাচ্ছে যে সেইগুলোকে ডিস্ট্রয় করা, এর থেকে বড় মানে ভয়ঙ্কর কাজ সোসাইটিতে কিন্তু হয় না। এই জন্য আমি ভাবছি যে জানি না এর পরবর্তীকালে এই তদন্তের মোড় কোথায় নেবে, কারণ অভয়ার তদন্তের ক্ষেত্রেও তাই, যে ওই স্যাম্পেল ওখানে কি 3 দিন কি করছিল স্যাম্পেলটা। ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে একটা স্যাম্পেল, সেটা অলরেডি স্যাবোটাজড, মানে এ তো ভয়ঙ্কর ব্যাপার। এটা তো দেখুন, মানে আমি কেন এটা বললাম যে স্যাম্পেল ট্যাম্পারিং করা হয়েছে, কারণ এই দুটো রিপোর্টের বেসিসে আপনি যদি ধরে নিন যে চিঠিটার সত্য নয় অসত্য, তাহলে 3 দিন স্যাম্পেলটা এখানে কি করছিল, স্যাম্পেল 3 দিন রাখা কোনো নিয়ম নেই। এইরকম হাই প্রোফাইল কেসে, যেখানে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ বলছে আমরা ধরে দিয়েছি, বিরাটভাবে গর্বের সাথে কথা বলছে, সেই জায়গায় আপনারা 3 দিন লাগালেন স্যাম্পেলটা ওই সিএফএসএল এ পাঠাতে, এটা বিশ্বাসযোগ্য? এই স্যাম্পেলের সাথে কিছু না কিছু করেছে, এবং আমি বলবো যে স্যাম্পেল যেখানে রাখা ছিল তার সিসিটিভি ফুটেজ বের করে সিবিআই এর উচিত ছিল তদন্ত করা, কিন্তু সিবিআইও এখানে পিছিয়ে আছে, কেন তদন্ত করেনি এটা নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন আমাদের ভেতরে রয়েছে। এই জন্য বারবার, এবং দেখবেন গত লাস্ট বার যে হাইকোর্টে হিয়ারিং হলো, 1 ঘন্টার হিয়ারিং এ সিবিআই কিন্তু হাইকোর্টের 2জন জাস্টিসের, জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এবং জাস্টিস শম্পা সরকার, তাদের কিন্তু ভৎসন্নার মুখে পড়েন যে সিবিআই কোনো তদন্ত করেনি। এটাই ছিল কনক্লুশন, মানে আগে যে সীমা পাহুজার নেতৃত্বে টিম, তারা কিন্তু আফটার দ্য কনভিকশন অফ সঞ্জয় রায় কোনো তদন্ত করেনি। এবং এসআইটি যে 1 মাস এলো, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যেটা হচ্ছে জয়েন্ট ডিরেক্টর আইপিএস অনুরাগ কুমারের নেতৃত্বে, সেখানেও কিন্তু তারা তদন্ত করেনি। এবং আমি হাইকোর্টের হিয়ারিং এর শেষে আমি তাদেরকে যখন নিজে কথা বলেছিলাম, তখন তারা বলে যে তারা অর্ডারটাই ভার্ডিক্টটা ঠিক করে বোঝেনি, এবং ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাউজে অলরেডি রিলিজ সেটাও কিন্তু বোঝেনি, যার জন্য তাদের ভিতর আয়ও কিন্তু ঠিক হয়নি। তাহলে তারা তদন্তটা করলো কি? তারা শুধু বুঝেছিল যে তাদের একটু জাস্ট সমস্ত জায়গায় রিভিজিট করে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। মানে এত ক্যালাস টাইপের কথাবার্তা সেদিন হাইকোর্টে বলেছে, সেটা অত্যন্ত একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তার জন্য কিন্তু লজ্জাজনক। এই জন্য আমি আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রক বা সিবিআই, যেহেতু মিনিস্ট্রি অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এর আন্ডারে, এই মিনিস্ট্রিকে অন্তত আমাদের প্রাইম মিনিস্টার, তাদের কিন্তু এই ব্যাপারটা দেখা উচিত, না হলে কিন্তু ভবিষ্যতে সিবিআই এর উপর মানুষের ভরসা কিন্তু থাকবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। আইনজীবী যশ জালান, যিনি একদম শুরু থেকেই তিনি প্রো বোনো হিসেবে এই লিগাল এড ছাড়াও তিনি সঞ্জয় রায়ের হয়ে এই কেসে অ্যাপিয়ার করতে চেয়েছিলেন, এবং তিনি রীতিমতো সঞ্জয় রায়ের হয়েই প্রো বোনো হিসেবে ম্যাটারটা কেসটা লড়তে চেয়েছিলেন। এবং প্রথম থেকেই কিন্তু আইনজীবী যশ জালান বলেছিলেন যে সঞ্জয় রায়ের কোনো রকম এই মূলত হত্যাকাণ্ডের সাথে, আরজি করের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে, রেপ অ্যান্ড মার্ডারের সাথে সঞ্জয় রায়ের কোনো সরাসরি সম্পৃক্ততা বা ইনভলভমেন্ট নেই। যদি তার কোনো রকম কোনো বিষয় সম্পৃক্ততা থেকে থাকে তবে সেটি আলাদা বিষয়। কি বলবেন? দেখুন, প্রথমত এইটা যে রেপ হয়েছে কিনা এটা নিয়েই তো একটা বড় প্রশ্ন আছে, কারণ যে সায়েন্টিফিক রিপোর্টগুলো বেরিয়ে এসেছিল সেই সায়েন্টিফিক রিপোর্টগুলোতে কিন্তু বেশ কিছু জায়গায় এমন এমন
লুফলস বলবো বা এমন এমন জায়গায় সে ভ্যাকিউম রয়েছে, সেটা আজ পর্যন্ত সমাধান হয়নি। আর দ্বিতীয় কথা, এই কেসে যে সন্দীপ ঘোষ বড়সড় ক্রিমিনাল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা প্রিন্সিপাল এই জায়গায় রেপ অ্যান্ড মার্ডার করতে যাবে, আমি অন্তত বিশ্বাস করি না। এটা আমার যেটা মনে হয়, যে যদি মনে হতো যে এই অভয়া তার জন্য কোনো রিস্ক হয়ে উঠেছে, তাহলে তাকে মার্ডার করতে গেলে সে বাইরে মার্ডার করবে। সে যত বড়ই ক্রিমিনাল হোক আর যত বড়ই সেক্সুয়ালি পারভার্টেড হোক, সে কিন্তু তার এই ক্যাম্পাসের ভিতরে এই ধরনের কেস ঘটে, কারণ ক্যাম্পাসের ভিতরে একটা কেস ঘটলে মিডিয়া সেটাকে সেন্সেশন করবে এবং বিরাট বড় কেস হয়ে পড়বে। কিন্তু সন্দীপ ঘোষ সামহাউ বাই দ্য অর্ডার অফ এক্স চিফ মিনিস্টার বাই কালীঘাট ক্যামাক স্ট্রিটের অর্ডারে এইটাকে ধামাচাপা দিয়েছিল বা এভিডেন্স ট্যাম্পারিং করেছিল বলেই আমার ধারণা। এবং তার জন্য দেখবেন যে সিবিআই প্রথম যখন অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছিল, তখন কিন্তু এই এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য। এবার একটা ব্যাপার বুঝতে হবে, যে একটা সঞ্জয় রায়ের জন্য তারা এভিডেন্স কেন ট্যাম্পার করবে, কেন 14 তারিখে এই অতীন ঘোষের নাম জড়িয়ে যাবে, তার নেতৃত্বে এইরকম ধরনের ভ্যান্ডালিজম করবে, এবং স্লিপ স্টাডি রুম সেইটাকে ভেঙে দেওয়া হবে, সেখানে আমাদের ডাক্তাররা পর্যন্ত সাইন করবে, তখনকার হেলথ সেক্রেটারি সাইন করবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তো এটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এটা বড় মাথা বাঁচানোর জন্যই এটা করা হয়েছিল, এবং প্রবাবলি এই বড় মাথাটা হচ্ছে এই মমতার ভাইপো, যার নাম উঠে এসছে অলরেডি, ভিকটিমের মা বাবা যার নাম নিয়েছে, আমার মনে হয় তারাই জড়িত, না হলে এটা কি করে সম্ভব। দেখুন, যে রাজ্যে হচ্ছে অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না, তো সেই রাজ্যে এই ধরনের ক্রাইম ঘটে গেছে, সেটাও তো অন্তত মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া হয়েছে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। এবং আমার কাছে গত 2 বছর আমি আরজি করে থাকার সুবাদে বিভিন্ন কিছু আমি যতটা আমার পক্ষে জানা সম্ভব হয়েছে, আহ, তথ্য কালেকশন করা, তাতে আমি এটুকু বুঝেছি যে এই জায়গায় সঞ্জয় রায় যদি এই ক্রাইমে ডিরেক্টলি ইনভলভ থাকার সম্ভাবনা কম। তাকে বাই অর্ডারে হয়তো যেতে বলা হয়েছিল। দেখুন, কি এমন দিব্য দৃষ্টি থাকতে পারে যে সে বাইরে থেকে মানে ইমার্জেন্সির নিচে থেকেই জেনে গেল, শ্যামবাজার ওই দিক থেকে আসার পরে, যে ওই 4 তলায় একটা মেয়ে সেমিনার রুমে শুয়ে আছে, ওখানে যায়, ওখানে গিয়ে রেপ অ্যান্ড মার্ডার করি। যেখানে ওর কাজটাই ছিল বাঁ দিকে ওয়ার্ড, সেই ওয়ার্ডে গিয়ে কোনো পেশেন্ট যদি কলকাতা পুলিশের যারা তাদের বাড়ির কোনো লোকজন থাকে যারা ভর্তি হয়, তাদের ওয়েলফেয়ারের জন্য দেখতে যাওয়ার কথা, সেটা তো বাঁ দিকে, নার্সিং স্টেশনে বাঁ দিকে। ও ওই দিকটায় না গিয়ে ও হঠাৎ ডান দিকে কেন ওই রকম সেমিনার রুমে ঢুকতে গেল, যেখানে ওই দিকে লোকজন যায় না? কারণ ও তো পেশেন্ট ওয়ার্ডে যাবে, যেখানে ভিড় বেশি। ও গেল যেখানে মানুষ রাতের বেলা কম যাতায়াত করে। তো এই জায়গায় কিন্তু সন্দেহের কারণ, ও কোনো ডিরেকশনে এসেছিল, ডিরেকশন নির্দেশ করেছিল। এবং সিবিআই যে সিসিটিভি ফুটেজ জমা দিয়েছে, বিশেষ করে এই যে সিসিটিভি ফুটেজ, এই সিসিটিভি ফুটেজে 2:35 থেকে 5টা 51 পর্যন্ত, এখানে আমি বারবার বলেছি, এখানে কিন্তু কোথাও দেখুন জাজমেন্ট বেরিয়ে গেছে। তারা বলছে সঞ্জয় রায় একবার ঢুকেছে, সঞ্জয় রায় একবার বেরিয়েছে, আর কোনো মুভমেন্ট আইডেন্টিফাই করেনি। কিন্তু এই আপনি যদি ভালো করে দেখে নেন, কুড নট বি আইডেন্টিফাইড। এখন কথা হলো, এইটাও পরীক্ষা করেছিল, আমি দেখি এই মানে সিসিটিভি ফুটেজ দেখেছিল। সবথেকে লজ্জাজনক, এটা কোর্টও মেনে নিয়েছে, আমি জানি না কোন বেসে মেনে নিল। কে নিয়েছে? অনুপ দত্তা এএসআই। কে? এটা হচ্ছে একটা বড় সাসপেক্ট, যে হচ্ছে এই সঞ্জয় রায়ের সিনিয়র ছিল, সঞ্জয় রায়ের বস ছিল। তাহলে এ যে মিথ্যে কথা বলছে না, তার কি গ্যারান্টি আছে? দ্বিতীয় কথা, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সীমা পাউজা, জ্যোতিপূর্তি পুলিশ ইন্সপেক্টর সিবিআই, আর একজনকে মৃন্ময় দাস, সিনিয়র ম্যানেজার ইন্ডিয়ান ব্যাংক জোনাল অফিস। আমার প্রশ্ন হচ্ছে, মৃন্ময় দাস কি বুঝবে যে ওই ওয়ার্ডের কাকে চিনবে? এনারটা কেন নেওয়া হলো? এই প্রশ্নটা আমরা হাইকোর্টে এর আগের দিনও রেখেছি। হাইকোর্টে আমাদের যারা আইনজীবী আছেন, জয়ন্তনারায়ণ চ্যাটার্জি, শীর্ষেন্দু সিনহা রায়, তারাও কিন্তু বলেছেন। এনাকে নেওয়ার কারণ কি? এই যে যে বারবার কুড নট বি আইডেন্টিফাইড, এটাকে আইডেন্টিফাই না করে আপনি কি করে দিলেন? সব থেকে বড় ব্যাপার, এখানে কোথাও লেখা নেই যে অভয় ওই রুমে ছিল বা ওই ফ্লোরে ছিল। আগে তো আপনাকে প্রমাণ করতে হবে অভয় ওই ফ্লোরে ছিল, তাহলে আপনি বলতে পারেন। এটাও তো হতে পারে যে অভয়কে অন্য জায়গা থেকে 8 তলার রুম থেকে, ওটি কমপ্লেক্সের রুম থেকে, আর্থোস্কোপি রুম থেকে মার্ডার করে নিয়ে 4 তলায় ডাম্পিং করা হয়েছে। এটা হতেই পারে। এটাকে আপনি অস্বীকার করতে পারেন? তাহলে আপনি কি করে বলছেন যে অভয়ের বডি যেখানে পাওয়া গেছে ওটাই হচ্ছে ওর ক্রাইম সিন, ওটা ডাম্পিং জোন নয়? তো এই সিসিটিভিতে এইটা কিন্তু আমি সিবিআই কে পার্সোনালি জিজ্ঞাসা করছি। এই যে আমার কয়েকটা কালার করা জায়গা আছে, হাইলাইট করা, এখানে দেখা যাচ্ছে, যদি আপনি ভালো করে দেখেন, যে তার আপার গার্মেন্টস নেই, চেস্ট ওয়ার্ডে আপার গার্মেন্টস নেই, এরকম লোক নেই। তার কারণ চেস্ট ওয়ার্ডে অ্যাকচুয়ালি ইনফেক্টেড পেশেন্ট, টিবি পেশেন্ট থাকে, তাদের মুখেই থাকে N95 মাস্ক,
আর হচ্ছে সার্জিক্যাল মাস্ক বেশিরভাগ। আর প্রথমত রাতের বেলা ওই টাইমে আপার গার্মেন্টস কেউ হতে পারে না, যেখানে একটা ফিজিক্যাল অ্যাসল্টের প্রশ্ন এসছে এই আপার গার্মেন্টসকে। একজন লোক এখানে হেঁটে যাচ্ছে পা টিপে টিপে, স্লোলি স্লোলি প্রেসিং ওভার ফিট, সেটা ক্যামেরার সামনে। তাহলে মানুষ কখন এরকম স্লোলি হাঁটে? সেটা হচ্ছে কিন্তু এই যে আহ, মানে বেসিক্যালি সঞ্জয় রায়ের গতিবিধিটা স্লো ছিল সেটা বলছেন। অন্য মুভমেন্ট, অন্য একজন মেল, সে পায়ের উপর পা টিপে হাঁটছে সিসিটিভি, তাহলে সিসিটিভিটাকে সে লুকোতে চাইছিল। আর আদার্স ওই বিল্ডিং এর আর কোনো সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ এই যে ব্যক্তিটার কথা আপনি বলছেন যে পায়ের উপর পা দিয়ে, তার মুভমেন্টটা কখন ছিল, মানে সঞ্জয় রায়ের যাওয়ার সময় এই মিডিলে? এখানে প্রায় 68টা মুভমেন্ট আছে, 2:35 থেকে 5:51, 5:51 এই মুভমেন্টটা আপনাকে আমি বলে দিচ্ছি যে আরেকটা বিষয় সামনে এসেছে তাপস দা, সেটা হচ্ছে আইনজীবী জজ জালান তিনি জানাচ্ছেন যে ক্রাইম সিনের যে বাথরুমের টাইলস ভাঙা ছিল এবং সেখানে রক্তের ফোঁটা, ব্লাড ড্রপলেটস ছিল। যদি সঞ্জয় রায় সেখানে উপস্থিত থাকতেন তবে তো টাইলসের ভাঙা অংশে তার শরীরের কাটা দাগ বা ক্ষতচিহ্ন থাকতো, যা আদতে ছিল না বলে তিনি বলছেন। অন্যদিকে আরো একটি গুরুতর অভিযোগ করেছেন তিনি। একদিকে তো টাইলসে সঞ্জয় রায়ের টিস্যু ব্লাড স্যাম্পল থাকার কথা বলছেন, অন্যদিকে বলছেন সঞ্জয় রায়কে থানা থেকে গ্রেফতার করার পর জোরপূর্বক তার মাথার চুল টেনে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয় যাতে ক্রাইম সিনে তার উপস্থিতি দেখানো যায়। এছাড়াও তার গলা থেকে রুদ্রাক্ষের মালা সিজ করে সেটি ক্রাইম সিনে উপস্থিত করা হয়েছিল বলে তিনি অভিযোগ করছেন। একদম খোদ সঞ্জয় রায় তাকে এই কথা বলেছেন। তার আগে আমি বলিনি, আপনি যে মুভমেন্টটা জানতে চেয়েছিলেন, 3:58 এখানে ক্লিয়ার, 3:58 ওয়ান মেল পার্সন কামিং আউট ফ্রম দ্য লেফট side of the camera and move towards identified right side of the camera, moving slowly by pressing upon his feet। যেখানে সঞ্জয় রায় 4:03 ঢুকেছে, 3:58 এই স্লো মুভমেন্টটাকে এখানে সিবিআই ক্লিয়ারলি লিখেছে কুড নট বি আইডেন্টিফাইড। কেন আপনি আইডেন্টিফাই করেননি? আমি সিবিআই এর অফিসে যখন জিজ্ঞাসা করেছিলাম, সীমা পাহুজা ম্যাডামকে বলছে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা আপনি আইডেন্টিফাই করেছেন অথচ কোর্টে সেটা সাবমিশন করেননি কেন? এটা হচ্ছে প্রথম। আর যিনি এই জর্জ জালান তিনি বলছেন, তার আগের যিনি আইনজীবী ছিলেন কবিতা সরকার, ওই দিদির সাথে কথা হয়েছিল একবার, আমি জানার চেষ্টা করেছিলাম যে সঞ্জয় রায় কেন করতে গেল, কি জন্য করতে গেল। তিনিও কিন্তু একই কথা বলেছে যে লালবাজারে তাকে ডেকে নিয়ে টর্চার করে এই স্যাম্পেলগুলো কালেকশন করা হয়েছে। প্রথম কথা, স্যাম্পেল ট্যাম্পারিং হয়েছে, সঞ্জয় রায়ের স্যাম্পেলে সেখানে কালেক্ট করে মেশানো হয়নি, তার কি গ্যারান্টি আছে? তো এই জন্যই আমরা বারবার বলছি। আজকে দেখুন রাজ্য সরকার বারবার বলছে এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই, কারণ আমরা কিন্তু সঞ্জয় রায় ফাঁসি চাই না। আমি সঞ্জয় রায় জেলে থাক, ও মুখ খুলুক, সঞ্জয় রায় সত্যি কথাটা বলুক, কারণ ফাঁসি হয়ে গেলে তো আর কিছু জানা যাবে না। এখন যেটা একটা ভিডিও এই জর্জ জালান সাহেব মহাশয় যিনি দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে সঞ্জয় রায় বলছে আপ তো চলে যাওগে, মানে আপনি তো চলে যাবেন, এরপরে আমার সাথে কি হবে? তো ফ্যাক্ট হচ্ছে তিনি সইও করতে চাইছেন, তাকে করতে দেওয়া হচ্ছে না, তাকে বাধা দেওয়া হচ্ছে। বাধা দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি, তাহলে কেন, কি কারণে? আমি বলতে চাই যে এই যে শুভেন্দু অধিকারী মহাশয় এসেই 3জন আইপিএস অফিসারকে, বিনীত গোয়েল প্লাস হচ্ছে ইন্দিরা মুখার্জি অ্যান্ড অভিষেক গুপ্তাকে সাসপেন্ড কেন করলেন? প্রশ্ন হচ্ছে তাদের এগেনস্টে প্রাইমা ফেসি এভিডেন্স পেয়েছেন, তার জন্য তাদের সাসপেন্ড করেছেন, এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশন হলে তারপর দেখা যাবে যে তাদের এগেনস্টে আরো কিছু কিছু পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের সাসপেন্ড করেছেন, মানে এরা এই ধরনের কাজের সাথে লিপ্ত থাকতে পারে না। দেখুন রাজ্যের তখন ডিজি কে, রাজীব কুমার। এই রাজীব কুমার কে? সারদা কাণ্ডে একজন অভিযুক্ত, এবং সেই অভিযুক্তের কাজ কি? তিনি বিভিন্ন ডায়েরি পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন এভিডেন্স ট্যাম্পারিং করেছে, সারদার ফাইল, এই অভিযুক্ত। এবং তার জন্য মমতা ব্যানার্জি ধর্ণা দিয়েছিল, এবং তার টিনিওর শেষের পরেই তাকে রাজ্য সভায় প্রমোট করা হয়েছে। তো সেই রাজীব কুমারের নেতৃত্বে, বিনীত গোয়েলের নেতৃত্বে এত বড় ধরনের ক্রাইম মানে ধামাচাপা দেওয়া, শুধুমাত্র কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য? সঞ্জয় রায়কে বাঁচিয়ে মমতা ব্যানার্জির কি লাভ হবে বলুন তো? অভিক বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, এরা যদি এই খুনের সাথে সরাসরি যুক্ত থাকে, এরা যদি জেলে চলে যায়, তাতে কি মমতা ব্যানার্জির সাম্রাজ্যের পতন হতো? কিন্তু মমতা ব্যানার্জি জানতো যা হয়েছে তাতে তার সাম্রাজ্যের পতন হয়ে যাচ্ছে, কিন্তু তাতেও মমতা ব্যানার্জি এইগুলো করেছেন। 14 তারিখে ভ্যান্ডালিজম করেছেন, এবং সঞ্জয় রায়ের যে যুক্তিটা, সঞ্জয় রায়ের আইনজীবী যে যুক্তিটা দিয়েছে, এক্স্যাক্টলি সেই পয়েন্টটাই আমি বলি। তারপরে স্লিপ স্টাডি রুমে হেলথ সেক্রেটারি কেন অর্ডার করলো? সন্দীপ ঘোষ এবং সমস্ত ডাক্তাররা সাইন করলো কেন? এবং আমার জুনিয়রদের, যারা জুনিয়র ডাক্তাররা সাইন করেছে, আমি আজও অনেকবার বিভিন্ন গ্রুপে জানতে চেষ্টা করেছি এর জন্য ডাক্তাররা আমার উপরে ক্ষিপ্ত, এবং আমি বারবার বলেছি। তখন বলছে আমরা সিবিআই অফিসে জবাব দিয়েছি। আমি সিবিআই অফিসে কি জবাব দিয়েছো? তুমি একটা ক্রাইম, তোমরা তো কেউ বাচ্চা খোকা নাও, সবাই 18 বছর পার করে গেছো, তোমরা কোয়ালিফাইড ডক্টর, এবং আমার থেকে বেশি কোয়ালিফাইড আমি মনে করি, তোমরা ক্রাইম সিন ভাঙতে কেন সই করলে? তাহলে নিশ্চয়ই ওদের চাপ দিয়ে সই করা হয়েছিল। আরো একটা বিষয় সামনে এনেছেন জজ জানান,
আইনজীবী, তিনি বলছেন যে সেদিনকে রাতে যারা ডিনার করেছিলেন, যাদের কল রেকর্ডস তাদের খতিয়ে দেখা উচিত এবং তাদের সঠিকভাবে তদন্ত করা উচিত এবং ঘটনার সাথে বেশ কিছু প্রভাবশালী এবং হেভিওয়েট ব্যক্তিত্বের নাম জড়িয়ে তাদের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলেছিলেন, পুলিশ কমিশনার বিনীত গোয়াল, তাদের সবার কল রেকর্ডস চেক করার কথা একদিকে তিনি যেরকম বলছেন, পাশাপাশি বলছেন যারা ডিনার করেছিলেন সেদিনকে অভয়ার সাথে তাদেরকেও তদন্তে আওতায় আনা উচিত। তদন্ত কোথায় করা হলো? দেখুন, যে চারজন ছিল সেই চারজনের স্টেটমেন্ট কোর্টে যেটা সাবমিশন হয়েছে সেটা অন্তত আমি বিশ্বাস করি না একজন ডাক্তার হিসেবে। আর একটা জিনিস মনে করি এটুকু, যে একটা ঘরের ভিতরে একটা ডিপার্টমেন্টে একটা ঘটনা ঘটে গেল, একজনের সাথে রেপ, মার্ডার, আর বাকি চারজন তারা কেউ কিছু টের পেলো না, সেই ডিপার্টমেন্টের নার্সিং স্টাফরা কিছু বুঝতে পেলো না। এর দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে তারা ডিরেক্টলি এই মার্ডারে ইনভলভ, আর না হলে ইনডিরেক্টলি ইনভলভ, আর না হলে ওখানে মার্ডারটা হয়নি তাই তারা কিছু জানে না। এই তিনটের বাইরে কিচ্ছু হতে পারে না। কিন্তু কাউকে গার্ড করার জন্য এদেরকে ছেড়ে রাখা হয়েছে। এদেরকে কোনোদিন কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন হয়নি। ইভেন ওর যে ভিপি, তাকেও কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন হয়নি। কেন হয়নি? কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন কি শুধুমাত্র গরিব মানুষের জন্য? তাহলে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশনটা তুলে দেওয়া হোক। এর আগে আমরা বিভিন্ন গরিব মানুষকে টেনে তুলে, যারা একটু পাওয়ার কম, তাদেরকে কেন পুলিশ কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করে? কি কারণে করে? এদের কেন কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করাগুলো না? এই জায়গায় তদন্ত, দেখুন তদন্ত কিছু হয়নি। এবং জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয় এবং জাস্টিস শম্পা সরকার মহাশয় একই কথা বলেছেন, যে এই যে অক্টোবর 2024-এ যে চার্জশিট দিয়েছিল, তারপরে 1 বছর প্রায় 8 মাস হয়ে গেল, 6 মাসের উপরে, 6 মাস কি 9 মাস, আজ পর্যন্ত তারা চার্জশিট কেন দিল না? কি কারণে চার্জশিট দিল না? তারপর তো আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। আইনজীবী হিসেবে তিনি বলছেন যে রীতিমতো আরজিকর মামলা নিয়ে কথা বলার জন্য তাকে নারকেলডাঙ্গা থানার শিয়ালদা কোর্ট চত্বরে তাকে রীতিমতো থ্রেট দেওয়া হয়েছে। তিনি রীতিমতো আইনজীবী জজ জালানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি নারকেলডাঙ্গা থানায় ইতিমধ্যেই এবং কলকাতার পুলিশ কমিশনারকে তিনি অভিযোগ দায়ের করেছেন, তাদেরকে লিখিত অভিযোগ তাদের কাছে অব্দি পৌঁছে দিয়েছেন। কি বলবেন, এভাবে এখনো অব্দি সেই থ্রেট কালচার থেকে বেরিয়ে আসতে পারলাম না আমরা? না, আমি তো মনে করি যে যদি আমাদের বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা যদি সদিচ্ছা দেখায়, তাহলে এই আইনজীবীর পূর্ণ সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে সাপোর্ট দেওয়া উচিত। এই জজ জালান যিনি এই অভিযোগ করেছে, বিশেষ করে সঞ্জয় রায়ের আইনজীবী হিসাবে যিনি কেসটা লড়াই করতে চায়। কারণ দেখুন, আমাদের দেশে এখন আপনি বলতে পারেন আপনি সঞ্জয় রায়ের প্রতি এত সেন্সিটিভ। দেখুন, আমাদের দেশ, আমি একটা জিনিস মনে করি, যেখানে আজমল কাসবের জন্য আইনজীবীর ব্যবস্থা করা হয়, সেখানে আমি মনে করি সঠিক বিচারের জন্য সঞ্জয় রায়েরও কিন্তু আইনজীবী পাওয়া উচিত। এবং এখানে যেখানে এত কনফিউশন রয়েছে, সেক্ষেত্রে জজ জালান বা যদি কবিতা সরকারও হন, তাদেরকে সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া উচিত। এবং সেন্ট্রাল সিকিউরিটি শুধু দেয়া নয়, সঞ্জয় রায় যে অভিযোগ করছে যে ওকালতনামায় তাকে সাইন করতে দেওয়া হচ্ছে না এবং তার উপরে বিভিন্ন টর্চার করা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাকেও কিন্তু, যাতে এই আইনজীবী ফুল নিরাপত্তা পেয়ে সঞ্জয় রায়ের ওকালতনামায় সাইন করতে পারে এবং সঞ্জয় রায়কে যাতে সে পূর্ণ সাপোর্ট দিতে পারে এবং কোর্টে যাতে রিপ্রেজেন্ট করতে পারে। কারণ সেই সময় শিয়ালদা কোর্টে দেখেছি যে কলকাতা পুলিশের অফিসাররা টিন বাজাতো যখন সঞ্জয় রায় কিছু বলতে যেত, এবং সে বলেছিল যে এর জন্য ডিসিডিডি দায়ী। তারপরে আমরা কি দেখলাম, যে অলরেডি এই 3জন পুলিশ অফিসারকে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সাসপেন্ড করলো। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। গতকাল একটি প্রোগ্রামে আমরা দেখলাম স্বাস্থ্যমন্ত্রীকে সেই থ্রেট কালচারের মাথা শান্তনু সেন, রৌনক হাজারি, উজ্জ্বল বিশ্বাস, রঞ্জন ভট্টাচার্যদের মতো ব্যক্তিদের সঙ্গে কি সুন্দর মানিয়ে নিয়েছেন, একই স্টেজ শেয়ার করছেন। যে শান্তনু সেনকে আমরা স্কোয়ার ফিট সেন হিসেবে চিনি, এদের সঙ্গে একই প্রোগ্রামে থাকা কি বার্তা দেয়? দেখুন, গতকালের প্রোগ্রামটা আমি নিজেও ছিলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রোগ্রামে এটা নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। একটা কথা আমি বলবো, যেমন শান্তনু সেনকে নিয়ে তার এগেনস্টে 99টা অভিযোগ থাকতে পারে, সেটা হয়তো সত্যি, কিন্তু জীবনে তিনি একটা ভালো কাজ তো অন্তত করেছিলেন, সেই আরজি করের কেসের সময় অন্তত কিছুটা মুখ খুলেছিলেন। তো তাকে এই কেসের জন্য সাসপেন্ড করেছে মমতা ব্যানার্জির সরকার, এটা কিন্তু মোটেই বিশ্বাসযোগ্য নয়, মানে ঠিকঠাক নয়। তার মানে এর মানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মানে এর এগেনস্টে যারাই সত্যি কথা বলবে মমতা ব্যানার্জি সরকার তাই কিন্তু সাসপেন্ড করে দেবে। এটা পুরনো ঘটনা। এইবার দেখুন, কালকে আমরা 1 জুলাই সেখানে ডক্টরস ডে ছিল, আর আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চের ডাকে আমরা সেখানে গেছি। যেমন মুখ্যমন্ত্রীর চেয়ার কিন্তু মানুষটা পরিবর্তন হয়, চেয়ারটা কিন্তু সেম থাকে। আইএমএ বেঙ্গল ব্রাঞ্চ, আজ শান্তনু সেন আছে, কাল নাও থাকতে পারেন, এর আগে অন্যজন ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আইএমএ বেঙ্গল ব্রাঞ্চ ইনভাইট করেছেন স্বাস্থ্যমন্ত্রীকে। সেখানকার অডিটোরিয়ামটা অভয়া অডিটোরিয়াম নামে নামকরণ করা হয়েছে।
তার জন্য সেখানে পানিহাটির বিধায়িকা তথা আহ, অভয়ার মা তিনি উপস্থিত ছিলেন এবং আমিও উপস্থিত ছিলাম। এবং সেই জায়গায় যেহেতু একটা ইলেকটেড বডি আইএমএ, তো সেই জায়গায় তাদের পুরনো আধিকারিকরা থাকবেন, এটাই স্বাভাবিক। আমরা সেখানে ডাক্তার হিসাবে যাওয়া, তার বাইরে কিছু নয়। এবং স্বাস্থ্যমন্ত্রী, আমি যতটুকু বুঝি, স্বাস্থ্যমন্ত্রী নিজেও সেই আইএমএ বেঙ্গল ব্রাঞ্চের ডাকে গিয়েছেন, কোনো পার্টিকুলার মুখ দেখে নয়। এবং ডক্টরস ডেতে 1 জুলাই আমরা সবাই মনে করি, যে যার রাজনৈতিক কালার হোক না কেন, ওই দিনে কিন্তু আমরা সবাই ডাক্তার। এরকম সবসময় আমরা অন্য সময় ডাক্তার, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যখন মিটিংটা হচ্ছে সেটা কিন্তু ডাক্তারদেরই মিটিং, যে ডাক্তাররাই থাকবে। এইবার আপনি বলতে পারেন ও থ্রেড কালচারে অভিযুক্ত, ও কালারে অভিযুক্ত। এখন আমরা যারা আরজি করে এর আগে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছে, তারপরে একটা পার্টিকুলার বেশ কিছু স্টুডেন্টদের নামে অ্যালিগেশন এসছে তারা থ্রেড কালচারে অভিযুক্ত, পরবর্তীকালে তারা কোর্টে গিয়ে সেটাকে জাজমেন্টটাকে তাহলে কি শান্তনু সেন কার্যত এখন ভালো তৃণমূলের দলে পড়ছে? না না এখানে ভালো তৃণমূল খারাপ তৃণমূল, ভালো বিজেপি খারাপ বিজেপি বলে তো কিছু হয় না। কারণ এখানে যারা গেছে তারা হচ্ছে ডাক্তার, তারা ডাক্তার, এবং আমরা যারা গেছি তারা ডাক্তার হিসাবেই গেছি। আইএমএ বেঙ্গল ব্রাঞ্চের অনুষ্ঠানে গেছি। এখানে ব্যক্তি শান্তনু সেন বা ব্যক্তি ওই রৌনক হাজারি, ব্যক্তি উজ্জ্বল বিশ্বাস, ব্যক্তি রঞ্জন ভট্টাচার্যকে দেখে আমরা যাইনি। আমরা গেছি 1 জুলাই, যেখানে এই ডক্টরস ডে সেলিব্রেশন এবং অভয়া অডিটোরিয়ামটায় উদ্বোধনের মাধ্যমে সারা জীবন যাতে অভয়াকে বাঁচিয়ে রাখে। এরপরে হয়তো এরা কেউই থাকবে না, আমরাও কেউ থাকবো না, কিন্তু অভয়া অডিটোরিয়ামটা ওখানে থাকবে। ওখানে আইএমএ বেঙ্গল ব্রাঞ্চের যতগুলো পদগুলো রয়েছে বা পোর্টফোলিও রয়েছে, সেই পোর্টফোলিও কিন্তু সারা জীবন থাকবে। সেই পোর্টফোলিও তো চেঞ্জ হবে না, ওখানে মানুষগুলো চেঞ্জ হয়ে যাবে। তাই এই যে মানুষগুলো দেখে বিচার করছেন বা ওখানে বলছেন ভালো তৃণমূল বা কেউ খারাপ তৃণমূল, আমরা তো কালকে কেউ ভালো তৃণমূল খারাপ তৃণমূল বিচার করতে যায়নি। বা কে বিজেপি, স্বাস্থ্যমন্ত্রী কি বিজেপি? স্বাস্থ্যমন্ত্রী সবার। কালকে যেমন ওরা ওখানে যারা হয়তো কয়েকজনের নামে অভিযোগ করছেন, কিন্তু ওখানে সমস্ত ব্রাঞ্চের প্রায় ডাক্তাররা এসেছিলেন। উল্টো দিকে আপনারা যদি দেখেন, তারা তো সবাই কি অভিযুক্ত না? তাহলে ডাক্তাররা এসেছিলেন সেখানে, কিন্তু আমরা ব্যক্তিগত কারোর সাথে মিট করতে যাইনি। এবং স্বাস্থ্যমন্ত্রী কারোর ব্যক্তিগত হয় না, স্বাস্থ্যমন্ত্রী কোনো পার্টির হয় না, স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সবার জন্য হয়। বা একজন বিধায়ক যখন হচ্ছেন তখন কিন্তু সেই কনস্টিটুয়েন্সির সবার জন্য। তো জিতে এসেছে, আমরা সেখানে, আমি নিজে গেছি, আমাকেও অনেকে এরকম বলা হচ্ছে। আমি তো ব্যক্তি শান্তনু সেনের সাথে সেখানে দেখা করতে যাওয়ার তো কোনো প্রশ্ন নেই। আমরা গেছি আইএমএ বেঙ্গল ব্রাঞ্চে, যাতে অভয়াকে সারা জীবন আইএমএ মনে রাখতে পারে, তার কারণে। এরপরে কে কোথায় থাকবে, আমি হয়তো থাকবো না, আইএমএ বেঙ্গল ব্রাঞ্চে বর্তমানে যারা আছে তারাই হয়তো থাকবে না, কিন্তু ওই অভয়া অডিটোরিয়াম থাকবে, আইএমএ বেঙ্গল ব্রাঞ্চে ব্রাঞ্চ থাকবে, সেখানে মুখগুলো পাল্টাবে।